মালয়েশিয়ায় পর 4 দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সই হতে পারে 2 চুক্তি, 13 সমঝোতা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দেশে অস্থিতিশীলতার চেষ্টায় প্রতিবেশীর গোয়েন্দারা। অভিযোগ রাষ্ট্রবিজ্ঞানের। সার্বভৌমত্ব প্রশ্নে আইনজীবীর বক্তব্যের নিন্দা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে 6 জেলায় সেনা মোতায়েন। সুরাহায় রাজনৈতিক উদ্যোগও চান বিশ্লেষকরা। মুচলেকায় মুক্ত, চাঁদাবাজিতে অভিযুক্ত মান্নান পুত্র সজীব। এমপির ছেলেরা আইনের ঊর্ধ্বে কিনা প্রশ্ন মানবাধিকার কর্মীদের। কুমিল্লায় খোলা ড্রেন যেন মৃত্যু ফাঁদ। শিশুর প্রাণহানিতে আতঙ্কে নগরবাসী। বরগুনায় পায়রা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে স্থাপনা। কাঁচামাল সংকটে দক্ষিণের রপ্তানিমুখী শিল্প চিংড়ি খাত। একে একে বন্ধ হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। কাজ হারানোর শঙ্কায় শ্রমিকরা। অন্ধ তরুণীর স্বপ্ন পূরণের গল্প নিয়ে ছবি সাঁকোটা দুলছে। সাংহাই চলচ্চিত্র উৎসবে জিতল সেরা সিনেমাটোগ্রাফের পুরস্কার। মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 8:55 ফ্লাইটটি সেখানে পৌঁছায়। এর আগে তিনি মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের ডালিয়ানের উদ্দেশ্যে রওনা দেন। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। লাল গালিচা, রাষ্ট্রীয় সম্মান আর 2 বন্ধুত্বপূর্ণ দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন প্রত্যয়। পুত্রজায়ের পেরদানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গার্ড অফ অনার ও 2 দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক। বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, আটকে পড়া কর্মীদের সংকট নিরসনে খোলামেলা আলোচনা করেন 2 নেতা। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair and equitable. বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. আর বাংলাদেশের প্রতি আগ্রহ ও সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বার্তা দেন মালয়েশিয়ার সরকার প্রধান। Of course, through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya. বৈঠক শেষে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করা হয়।
দূর প্রবাসে বসবাসকারী লাখো বাংলাদেশির চোখ আজ পুত্রজয়ার দিকে, কারণ এই বৈঠকের টেবিলেই উঠেছে তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ ও তাদের পরিবারের গল্প। মালয়েশিয়ার আকাশের নিচে আজ যেন জেগে উঠেছে এক টুকরো বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে হাজার মাইল দূরের দেশ এই মালয়েশিয়ার লাখো প্রবাসী আজ অনুভব করছেন বাংলাদেশ তাদের কাছেই আছে। এই সফর তাই শুধু কূটনীতি নয়, বরং প্রবাসীদের জন্য এক শেকড়ের গভীর টান। পাশাপাশি এই সফর আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য এবং সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দুয়ার উন্মোচনের এক অনন্য অধ্যায় হিসেবে পরিগণিত হবে বলছেন প্রবাসীরা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে। পরে তিনি হোটেলে ফিরে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এরপরই 18 ঘন্টার মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশ্যে উড়াল দেন। জাকারি আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জানান, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন। সোমবার দুপুরে মালয়েশিয়ার হোটেল সাংগ্রিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা সহযোগিতায় দুই দেশের শীর্ষ নেতা ইতিবাচক আলোচনা করেছেন। এই সফর ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। We will accelerate the free trade agreement, and that possible হয়েছে ওনার এই bilateral ভিজিটে উইথ দি প্রাইম মিনিস্টার, যে এক্সেলারেট করবেন। গত 15 বছরে কেউ কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনো করতে পারেনি। ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এমন অভিযোগ এনেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। হিন্দু মুসলিম দাঙ্গা চেষ্টা হচ্ছে বলেও শঙ্কা জানান তিনি। এছাড়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক আইনজীবীর বক্তব্যের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সম্প্রতি সংখ্যালঘুদের জন্য আলাদা প্রদেশ তৈরির বক্তব্য দেন এক আইনজীবী, আর রাজধানী শাহবাগে দেয়া হয় জয় শ্রীরাম স্লোগান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, অন্য দেশের সহযোগিতায় প্রদেশ তৈরির ঘোষণা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। যে একজন ব্যক্তি চাইবেন এবং আমাদের অন্য একটা রাষ্ট্র চলে আসবে, এখানে এসে তার চাহিদা অনুযায়ী ধর্মীয় কারণে বা ধর্মীয় পরিচয়ের মাধ্যমে একটা প্রদেশ সৃষ্টি করবে, এই ধরনের কথা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে বলা সঠিক না। আলাদা প্রদেশ তৈরির ভাবনাকে একেবারেই অবাস্তব বলছে হিন্দু মহাজোট। না, ওই দাবি আমি একমত না। একমত না বলতে গেলে, বাংলাদেশের যদি আমার বাড়ি হলো রাজবাড়ি, আমাকে যদি বলেন চট্টগ্রামে যাই বসতি করেন, আমি তো করবো না। এটা হচ্ছে উনি যেটা বলছে এটা অসম্ভব, এটা হলো অবাস্তব। কেউ করবে না, হিন্দুরাই করবে না। দরকার হলে এই দেশ ছেড়ে চলে যাবে, তবে এই দেশের মধ্যে আর এক দেশে যাই বসবাস করবে না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর শঙ্কা, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা চলছে। উনি যখন বলেন কয়েকটি দেশ, তা আমার মাথায় একটা দেশের কথাই মনে হয়। তো একটা দেশে কিন্তু গুপ্ত সাহায্য করবে। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, কারণ একটা ওপেন জায়গায় একটা মূর্তি থাকলে কেউ হয়তো ওটাতে একটা ঢিল মারবে, কেউ হয়তো ওটা থেকে একদিন একটু আগুন লাগানোর চেষ্টা করবে, আর লেগে যাবে হিন্দু মুসলিম। এই উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না। হঠাৎ এসব কর্মকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। চৈতালির উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি তো বোঝাই যায় যে একটা কোনো সংস্থার হয়ে কাজ করছে। মোস্ট লাইকলি র তাকে বলেছে যে তুমি এইটা বলো। খালেদা জিয়া গেছিলেন যখন চীন সফরে, তখন আমরা শুনেছিলাম যে চীনের সঙ্গে কিছু চুক্তি হবে আর কি। তখন এই 64টা জেলায় যখন বোমা, তখন উনি তাড়াতাড়ি করে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। তো এখন দুটার মধ্যে আমি কোরিলেশন দেখি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতা ঠেকাতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, গাজীপুর ও গোপালগঞ্জে 30 জুন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচ্ছিন্ন মিছিল ও নাশকতার আশঙ্কার মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। রোববার ঢাকায় 18,000 পুলিশ সদস্য মোতায়েনের পর সোমবার 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতা ঠেকাতে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় দেশের পরিস্থিতি এখন ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। আগামী 23 জুন 11 দলীয় ঐক্যের সমাবেশ ঘিরে উদ্বেগের কারণ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়ে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতার সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার যাতে যে কোনো রকমের অপতৎপরতায় অ্যাড্রেস করা যায়, ইন-এইড টু সিভিল পাওয়ার। এদিকে গাইবান্ধা ইস্যুতে সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভাইরাল হওয়া চৈতালি চক্রবর্তীর বক্তব্যকে স্লিপ অব টাং হিসেবেও উল্লেখ করেন তিনি। তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ, গাজীপুর এবং মাদারীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল। পাশাপাশি মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর জানাতে গোপালগঞ্জ, গাজীপুর এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ফয়সাল, বাবু এবং আকাশ, আপনাদের তিনজনকেই স্বাগত। প্রথমে গোপালগঞ্জের খবর জানবো ফয়সালের কাছ থেকে। ফয়সাল, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কোনো ধরনের নাশকতা সৃষ্টির শঙ্কা আছে কিনা গোপালগঞ্জে, আর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? এমন যেমনটি বলছিলেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতার শঙ্কা কিংবা কোনো ধরনের মিটিং মিছিল হয়েছে কিনা, আসলে গোপালগঞ্জে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের কোনো মিটিং বা মিছিলের খবর এখন পর্যন্ত পাইনি। আমরা যদি একটু বলে রাখতে চাই, গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে গোপালগঞ্জে কিন্তু 55 পদাতিক যে ডিভিশনের সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এসে পৌঁছেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের যেই টহল সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। এছাড়া জেলা শহরের যে সকল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সে সকল জায়গায় কিন্তু পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশ সেসব জায়গায় টহল দিচ্ছে, চেকপোস্ট বসিয়েছে। এর বাইরেও জেলা পুলিশের পক্ষ থেকে যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি বলেছেন, গোপালগঞ্জে এখন পর্যন্ত এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে পরিবেশ কিংবা আওয়ামী লীগের যারা কর্মীরা রয়েছেন তাদের যে মিটিং মিছিল কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরির যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত ঘটেনি গোপালগঞ্জে, এবং এই বিষয়ে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যে পুলিশের মোতায়েন রয়েছে, সেই সাথে আমরা যদি একটু বলে রাখতে চাই, পুরো জেলা জুড়েই কিন্তু যে সকল জায়গায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের
মিটিং মিছিল করতে পারে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে, সেই সব জায়গাতে কিন্তু পুলিশের নজরদারি টহল বাড়ানো হয়েছে। সাদা পোশাকে কিন্তু পুলিশের সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। আরেকটি বিষয় যদি একটু বলে রাখি যে গোপালগঞ্জে কিন্তু গতকালকে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগের যে সভাপতি তাকে কিন্তু আসলে আটক করা হয়েছে। সবকিছু বলা যায় যে এখন পর্যন্ত গোপালগঞ্জে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিকই রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। ইমন, এই ছিল গোপালগঞ্জ থেকে সবশেষ। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু গাজীপুরের খবর জানবো সহকর্মী বাবুর কাছ থেকে। বাবু, গাজীপুরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার শঙ্কা দেখা দিয়েছে কিনা, আর সেখানে সেনাবাহিনীর টহল কেমন দেখছেন? এবং গাজীপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর সহ ঢাকা সহ আসলে 6টি জেলায় যে সেনা মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেই সেনা মোতায়েনের সেটি কিন্তু এখনো আমরা গাজীপুরে দেখিনি। কোনো জায়গায় আসলে গাজীপুরের যে শহরগুলো রয়েছে এবং মহাসড়কগুলো রয়েছে, সেই মহাসড়কের যে রাস্তাগুলো সেখানে কিন্তু আমরা গতকাল রাত এবং আজকে সকাল থেকে আসলে দেখেছি কোনো জায়গায় আসলে সেনাবাহিনীর কোনো টহল কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। যদিও গতকাল রাত 8টা থেকে 63 ব্যাটালিয়নের যে 4 প্লাটুন বিজিবি মহাসড়কে থাকার কথা, সেটিও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবং যে শহর ভিত্তিক যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে আসলে পুলিশের যে টহলগুলো রয়েছে, পুলিশের যে টহল সেটি কিন্তু আমরা দেখেছি আসলে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং কোর্ট যে কাচারি রয়েছে সেখানে এবং যে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পুলিশের উপস্থিতি রয়েছে। সেখানে কিন্তু সেই সব জায়গাগুলোতে আসলে পুলিশ টহল দিচ্ছেন। এছাড়াও যদি বলি যে আসলে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে প্রতিষ্ঠা, আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেসব জায়গাগুলোতে আসলে বিশৃঙ্খলা হওয়ার কথা রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং টহল সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এছাড়াও কিন্তু আসলে গোয়েন্দা বাহিনী, সিভিলে তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। আমরা গাজীপুর আসলে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে ঘোষিত রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ যে বিগত রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস খুবই ভালো ছিল, সেক্ষেত্রে আসলে গাজীপুরকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে দেখা হয়েছে। সেই জন্য কিন্তু গাজীপুরে অতি গুরুত্বপূর্ণ যেসব জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি এর আগে গাজীপুরে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ছাত্রলীগ, যুবলীগ কিন্তু মিছিল করেছেন, গতকালকের আগের দিনের জায়গায় মিছিল করেছেন। সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী গাজীপুরে এখনো কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। তো আগামী দিনে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তাদের যারা শৃঙ্খলার বজায় রাখতে পারেন সেটি দেখার বিষয়। ইমন, এই ছিল আমার। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মাদারীপুরের খবর জানবো সহকর্মী আকাশের কাছ থেকে। আকাশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদারীপুরে তো বিজিবি মোতায়েন করা হয়েছে, তো এখন পর্যন্ত কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আর এখন পর্যন্ত তারা মাঠে নেমেছেন কিনা? ইমন, মাদারীপুরে গতকাল কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমি কথা বলেছিলাম মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে মাদারীপুরে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে গতকাল রাত থেকে নামার কথা থাকলেও তিনি কিন্তু জানিয়েছিলেন যে আজ সকাল থেকে বিজিবি মোতায়েন করা হবে, তারা কিন্তু মাঠে নামবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে বিভিন্ন স্ট্যান্ডে, বিভিন্ন সড়কে কিন্তু পুলিশ টহল দিয়ে যাচ্ছে। তারা কিন্তু সকাল থেকেই এই মাঠে নেমেছেন। এছাড়াও আরেকটু জানিয়ে রাখতে চাই যে মাদারীপুর কিন্তু গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা হিসেবে মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যুষিত জেলা হিসেবে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু মাদারীপুরে কিছুদিন আগেই এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ, ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে মিছিল করেছিল, একটি মিছিল করেছে। সেই মিছিলের পরেই কিন্তু প্রায় 13 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও কিন্তু অভিযান অব্যাহত আছে বললেও কিন্তু পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই যে মিছিল চলছে সেই মিছিলের কারণে এর আগেও যে একটি ঘটনা ঘটেছিল, যখন আওয়ামী লীগ একটি শাটডাউনের ঘোষণা দেন, তখন কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কে
ব্যাপক পরিমাণ গাছ ফেলে কিন্তু সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়। প্রায় 5 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু সড়ক পরিষ্কার করে তারপরে স্বাভাবিক করা হয় যান চলাচল। এমন ঘটনাও কিন্তু ঘটেছিল। সেই ক্ষেত্রে কিন্তু মাদারীপুর যে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ এমন। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাদারীপুর, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল নৈরাজ্যে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। এ অবস্থায় সরকারের 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে দিচ্ছেন রাজনৈতিক সমাধানের পরামর্শ। গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিল, আর সেখান থেকে পুলিশকে দেয়া হয় হুমকিও। 23 জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই ঝটিকা মিছিল নতুন করে আলোচনা এলেও গত 1 মাস ধরে নানা জেলায় সড়কে দেখা মিলেছে নেতাকর্মীদের। 5 আগস্ট সরকার পতনের পর 2025 সালের 12ই মে কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। এতে সামাজিক মাধ্যমে সরব হন নেতাকর্মীরা। চলতি মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের ব্যানারে দেয়া হয় স্লোগান। কুমিল্লায় শতাধিকের নামে হয়েছে মামলাও। এ অবস্থায় নাগরিক নিরাপত্তায় 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এটি সাধারণ মানুষের নিরাপত্তা কিংবা নাগরিক নিরাপত্তার প্রশ্নে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করাটা প্রয়োজন। তবে এটিও ঠিক যে আসলে যে বিষয়গুলো রাজনৈতিক, সেটি রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের উদ্বেগ কাটাতে রাজনৈতিক উদ্যোগও চাইছেন বিশ্লেষকরা। যে কারণে আপনি সেনাবাহিনীকে নিয়োজিত করছেন, সেই কারণটা জাতীয় স্বার্থে অবশ্যই হতে হবে, কিন্তু এটা যদি রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে, সাধারণ জনগণের মনেও প্রশ্ন আসবে যে এর সাথে জাতীয় স্বার্থ কিভাবে সম্পৃক্ত। সেই সোমবার রাজধানীর ধানমন্ডি থেকে 10 জন সহ গত 10 মাসে দলটির প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে 11 দলীয় ঐক্য। গতকাল সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দর্শক, আরও খবর জানতে আমাদের সহকর্মী নাজমুলের সঙ্গে যুক্ত হচ্ছি। নাজমুল, এই যে সমাবেশ ডাকা হয়েছে তার প্রস্তুতি কেমন লক্ষ্য করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানতে চাই। তামান্না, শুরুতেই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলতে চাই তাহলে বলতে হয় যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি আছে সেই বাড়িটি কিন্তু একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করা হয়েছে। আমরা এখানে পুলিশ বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আসলে যেহেতু সামনেই হচ্ছে ধানমন্ডি 32-এর বাড়ির সামনেই হচ্ছে এটি প্রধান সড়ক, এখানে মানুষের আসা যাওয়া রয়েছে। তো তার পাশাপাশি অর্থাৎ এখানে যারা সাধারণ মানুষ চলাচল করছেন তাদের চলাচলে আসলে কিছুটা হয়তো বিঘ্নিত হচ্ছে, কারণ এদিকে যেহেতু এটা চেকিংয়ের আওতায় রাখা হয়েছে, মানুষের চেক করা হচ্ছে, যারা ব্যাগ নিয়ে এদিক দিয়ে যাচ্ছেন তাদেরকেও চেক করা হচ্ছে। অর্থাৎ আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু এখন একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই পথে আজকে কেউ প্রবেশ করতে পারছেন না, সাধারণ মানুষেরও এখানে আসলে চলাচল সীমিত রাখা হয়েছে। এবং আজকে মূলত আজকে হচ্ছে 23 জুন, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। তো জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থান পরবর্তী 5 আগস্ট যখন আওয়ামী সরকারের পতন হয়, পতন পরবর্তী অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু যে আইনটি ছিল অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইন, সে আইনের সংশোধন করে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছিল, যেটা হচ্ছে সাংগঠনিকভাবে কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা, তারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। তারই পরিপ্রেক্ষিতে আসলে আওয়ামী লীগের কার্যক্রম এখন পর্যন্ত নিষিদ্ধ রয়েছে। এবং আমরা যদি আরেকটু টানতে চাই, বর্তমান যে সরকার আছে তারা নির্বাচিত হয়ে আসার পরে গত 8 এপ্রিল
সংসদে কিন্তু বিষয়টি উপস্থাপিত করে সংসদে বিষয়টা পাশ করা হয়েছে, অর্থাৎ সন্ত্রাস বিরোধী আইনটি আবারও সংশোধন করে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে আওয়ামী লীগের। তারই পরিপ্রেক্ষিতে আসলে যেহেতু তাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, তারা হয়তো চেষ্টা করতে পারেন, তাদের কাছে পুলিশ বাহিনীর কাছে অথবা গোয়েন্দা সংস্থার কাছে ইনফরমেশন তথ্য রয়েছে যে তারা হয়তো মিছিল নিয়ে অথবা শোডাউন বিভিন্ন পদযাত্রা তারা করতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া আর একটু যদি বলতে চাই, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য বেসামরিক বাহিনীর সহায়তার জন্য, অর্থাৎ পুলিশ বাহিনী সহ বেসামরিক যেসব বাহিনী আছে তাদের সহায়তার জন্য ইন এইড সিভিল সার্ভিসে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে রয়েছে। আমরা যতদূর জানি যে 6টি জেলা, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায়, গোপালগঞ্জ, ফরিদপুর, এসব জেলায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং 6টি জেলায় কিন্তু আবার বিজিবিও মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত 32 থেকে এতটুকুই ছিল সবশেষ তথ্য। তামান্না। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী তথ্য জানার জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সকালটা শুরু করেন অনেকেই পত্রপত্রিকা পড়ার মধ্য দিয়ে। স্টার নিউজের পর্দায় গুড মর্নিং বাংলাদেশে আমরা নানা খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে একটু পত্রপত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। সর্বাধিক দৈনিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে তাতে কি কি শিরোনাম স্থান পেয়েছে, সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমির আলিফ। ধন্যবাদ তামান্না আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, দিনের শুরুটা পত্রপত্রিকা দিয়ে অনেকেই করে থাকেন, তো তাদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন। আজকেও গুড মর্নিং বাংলাদেশে আমরা জানিয়ে দিব তাদেরকে দেশের প্রধান যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় আসলে কি কি শিরোনাম চলে এসেছে বা উঠে এসেছে। প্রথমে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে প্রথম শিরোনাম হিসেবে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর, সেই সফরকে তুলে ধরা হয়েছে এবং আপনারা যেমনটি জানেন, মালয়েশিয়া সফরের যে গুরুত্বপূর্ণ কর্মসূচি সেগুলো শেষ করে কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী চীন সফরে চলে গেছেন এবং সেখানে গিয়ে পৌঁছেছেন। তো মালয়েশিয়া সফরে আসলে কি কি উঠে এলো, বাংলাদেশের প্রাপ্তির জায়গাগুলো কি কি এবং কি কি সম্ভাবনার দুয়ার আসলে প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে খুলে গেল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পত্রিকার প্রথম শিরোনামে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের মাঝে যে সমস্ত সমঝোতা স্মারক কিংবা চুক্তি সই হওয়ার কথা রয়েছে কিংবা যে সমস্ত বিষয় উঠে এসেছে সেগুলোকে আসলে এখানে তুলে ধরা হয়েছে। কর্মী নিয়োগের জন্য নতুন এমওইউ এর খসড়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে দুই দেশ, যেমনটি আসলে আগে থেকে আলোচনা করা হচ্ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এ জায়গায় বাংলাদেশ থেকে বলে গিয়েছিলেন, একই সঙ্গে সেখানকার অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের আগে সেখানে যে বাংলাদেশি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেছিলেন আসলে বিদেশি যে কর্মী রয়েছে, বিদেশে যে সমস্ত বাংলাদেশের প্রবাসী শ্রমিক রয়েছেন কিংবা কর্মী রয়েছেন তাদের জন্য একটি কর্মী বান্ধব পরিবেশ তৈরি, সিন্ডিকেট ভেঙে দেওয়া, তাদের জন্য কম খরচে মালয়েশিয়া যাওয়া, দক্ষ জনবল তৈরি, এই সমস্ত বিষয় নিয়ে আসলে নানামুখী আলোচনার একটি আশ্বাস কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি সেটি করতে সক্ষম হয়েছেন। এবং আরও যে সমস্ত বিষয় এখানে উঠে এসেছে সেটা হচ্ছে প্রযুক্তি সহায়তা, হালাল অর্থনীতি এবং বিভিন্ন ইস্যুতে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্কের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে পারস্পরিক সহযোগিতার জন্য দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের এই যে দ্বিপাক্ষিক আলোচনা এবং সেই দ্বিপাক্ষিক আলোচনার পর দুই দেশের যে যৌথ ব্রিফিং, সেই ব্রিফিংয়েও কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী জিনিসটি স্পষ্ট করেছেন যে অতীতে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সুসম্পর্ক বজায় ছিল, যা মাঝে কিন্তু কিছুটা শীতলতা তৈরি হয়েছিল এবং কর্মী স্থানান্তর কিংবা কর্মী নিয়োগের ব্যাপারে যে বাধাটি রয়েছে এবং যে বাধাটি ছিল এতদিন আসলে সেগুলো এখন দূর করে এবং কর্মী বান্ধব একটি পরিবেশ তৈরির জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আসলে উভয় দেশের পক্ষ থেকে নেওয়া হবে, এমন আশ্বাস কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। তো সেই বিষয়গুলো আসলে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া অন্য যে খবর রয়েছে সেটিতে যদি তাকাই, কয়েকদিন ধরে বেশ আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান, অর্থাৎ ওয়াশিংটন এবং তেহরানের মাঝে যে শান্তি আলোচনার মাঝে কিন্তু বেশ অগ্রগতি হয়েছে এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। অর্থাৎ শিরোনামটি করা হয়েছে প্রথম দিনের আলোচনায় অগ্রগতি, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, অর্থাৎ অগ্রগতি হয়েছে এমন একটি আশ্বাস দেওয়া হচ্ছে এবং দীর্ঘ 12 ঘন্টার আলোচনা শেষে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই যে তেল বিক্রি, সেই তেল বিক্রির বিষয়ে আসলে একটি সুখবর আসলে দেয়া হচ্ছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ চলছে, যেমনটি আসলে আমরা বলছিলাম যে আর্জেন্টিনার ম্যাচ
হয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে, সেই আর্জেন্টিনা ম্যাচে কিন্তু লিওনেল মেসির একক নৈপুণ্যে তিনি কিন্তু আসলে দলকে সেই কাঙ্ক্ষিত 3 পয়েন্ট এনে দেওয়ার মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছেন। একই সঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষস্থানে রয়েছেন মেসি, তার গোল সংখ্যা এখন 18। এ পর্যায়ে যদি আমরা অন্য আরেকটি দৈনিক দেখতে চাই, সেখানে দৈনিক সমকাল রয়েছে আমাদের কাছে। দৈনিক সমকালেও যেমনটি আসলে প্রথম আলোতে বলছিলাম, প্রথম শিরোনাম হিসেবে উঠে এসেছে মালয়েশিয়া সফর, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর। এখানেও সেটির ব্যতিক্রম হয়নি, এবং সেই সঙ্গে 5 দিনের চীন সফর শুরু হয়েছে প্রধানমন্ত্রীর, সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা মেসির রেকর্ড অর্থাৎ নকআউটে আর্জেন্টিনা, এই শিরোনামে আর্জেন্টিনার যে বিশ্বকাপ যাত্রা সেটি উঠে এসেছে। তারই পাশাপাশি কিন্তু আজ যে রোনালদো মাঠে নামবেন, অর্থাৎ রোনালদোর পর্তুগাল রাত 11টায় যে মাঠে নামতে যাচ্ছে, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। যেমনটি আসলে আশা করা হচ্ছিল আগের ম্যাচে মেসির 3 গোলের পর রোনালদো জ্বলে উঠবেন, তেমনটি কিন্তু আজকের ম্যাচ নিয়েও রোনালদোর ভক্ত যারা রয়েছেন কিংবা পর্তুগালের সমর্থক যারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবেই চাইবেন রোনালদো জ্বলে উঠবেন এবং পর্তুগালকে এনে দেবেন সেই জয়। তবে এর পাশাপাশি যদি আর কি খবর রয়েছে সেটি নিয়ে যদি কথা বলতে চাই, 6 জেলায় সেনা, 5 জেলায় বিজিবি মোতায়েন, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে আজ প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের কি কার্যক্রম থাকতে পারে, কিংবা তাদের যে ঝটিকা মিছিল হতে পারে কিনা, নৈরাজ্য সৃষ্টি হতে পারে কিনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে শঙ্কা রয়েছে, সেই শঙ্কার জায়গা থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন সেনা মোতায়েন করা হয়েছে, এবং সেনা মোতায়েনের পাশাপাশি 5 জেলায় কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যেগুলো আসলে রেড জোন কিংবা বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কার্যক্রম কিংবা তাদের যে তৎপরতা, সেই তৎপরতা আসলে বন্ধ করা কিংবা প্রতিহত করার জন্য আসলে সেনা কিংবা বিজিবি মোতায়েনের যে চেষ্টা, সে বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র ইস্যুও কিন্তু এখানে এসেছে আলোচনায় অগ্রগতি, যেমনটি আসলে প্রথম আলোতেও বলছিলাম, এবং তেল বিক্রিতে কিছুটা ছাড় হয়েছে ইরান। সেই সঙ্গে মুচলেকা দিয়ে সজীব অর্থাৎ এমপি পুত্র সজীব, যাকে কিনা চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছিল, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে, তাকে কিন্তু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এটি নিয়ে নানা প্রশ্ন উঠছে যে আসলে এমপি পুত্র দেখেই কি তার প্রতি এই আইনের ব্যত্যয় কিংবা ব্যতিক্রম ঘটেছে কিনা, এই বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠছে মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে। সে বিষয়ে একটি প্রতিবেদন এখানে এসেছে। সেই সঙ্গে যদি আমরা এই দৈনিক সমকালের পাশাপাশি যদি যুগান্তরে কি এসেছে সেটিও যদি আপনাদের জানাতে চাই, দৈনিক যুগান্তরে কিন্তু এখানে যদি পত্রিকায় কি এসেছে বলতে চাই, প্রথম পাতায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর শিরোনামে সেই মালয়েশিয়া সফরের বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, এবং সেই বৈঠকের পরবর্তী যে যৌথ ব্রিফিং, সেই ব্রিফিংয়ে কি বিষয় উঠে এসেছে সেই প্রতিবেদনটি, সেটি আসলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, 6 জেলায় সেনা মোতায়েন, যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতেও বলা হচ্ছিল যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যে সমস্ত অপতৎপরতা দলের পক্ষ থেকে হয়তো হওয়ার শঙ্কা রয়েছে, সেই শঙ্কার জায়গা থেকে আসলে সেনা মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েনের যে বিষয়টি, সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি আন্তর্জাতিক প্রসঙ্গে কি উঠে এসেছে সেটি যদি বলতে হয়, সেখানে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র এবং ইরানের যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনা 60 দিন ব্যাপী শান্তি আলোচনার মাঝে প্রথম 12 ঘন্টার বৈঠক শেষে কিছুটা অগ্রগতি কিংবা আশার আলো দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, কেননা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে আসলে ট্রাম্পের যে উক্তি, সেই উক্তিকে ঘিরে আসলে আবার একটি শঙ্কার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আসলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিরোনামে যুক্তরাষ্ট্র এবং ইরান ইস্যুতে একটি প্রতিবেদন। এছাড়া স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ম্যাচ ছিল বিশ্বকাপে, সেটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। অর্থাৎ পেনাল্টি মিস থেকে ইতিহাসের চূড়ায়, প্রথম পেনাল্টি মিস করার পরে যেমন একটি শঙ্কা তৈরি হয়েছিল যে 2018 সালে আইসল্যান্ডের বিপক্ষের সেই পেনাল্টি মিস নাকি 2022-এর পোল্যান্ডের বিপক্ষে সেই পেনাল্টি মিস, কোন পেনাল্টি মিসের আসলে প্রতিফলন এখানে ঘটতে যাচ্ছে। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে কিন্তু মেসির একক নৈপুণ্যে আবারও আর্জেন্টিনা ম্যাচটি জিতে যায় এবং 3 পয়েন্ট নিয়ে কিন্তু নকআউট পর্বে নিশ্চিতভাবেই উঠে যায়। সেই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি দৈনিক আমার দেশের দিকে আমরা যেতে চাই, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পাতায় কি উঠে এসেছে সেই বিষয়টি নিয়ে যদি কথা বলতে হয়, প্রথম পাতার প্রথম শিরোনামে কিন্তু তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ারের, অর্থাৎ সেই মালয়েশিয়া সফর প্রসঙ্গ এবং সেই সঙ্গে চীন সফরের যে বিষয়টি সেটি নিয়ে কথা রয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে আশাবাদ বনাম বাস্তবতার জটিল সমীকরণে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন এখানে উঠে এসেছে। অর্থাৎ যে সমস্ত আশার বাণী দুই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, সেই আশার বাণীগুলো বাস্তবে রূপ নিতে কিংবা
বাস্তবায়নের পথে আসলে কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে এবং সেই চ্যালেঞ্জ উতরে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে সবকিছু নিয়ে কিন্তু একটি প্রতিবেদন এখানে রয়েছে। এছাড়া আর যে প্রতিবেদন রয়েছে সেটিতে যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতেও বলা হচ্ছে, আমরাও খবরে বলছিলাম, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা, ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন, সতর্ক পুলিশ। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে অপতৎপরতার একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যার জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনা মোতায়েন করা এবং তাদের যে তৎপর অবস্থান, সেই তৎপর অবস্থান থেকে দেশের যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে সংখ্যার জায়গাগুলো রয়েছে সেগুলোকে মোকাবিলা করার জন্যই কিন্তু এই পদক্ষেপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই বিষয়টি ছিল আসলে এই পত্রিকায় এই শিরোনামে। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। কিয়ার স্টারমার পদত্যাগের বিষয়ে যেমনটি আসলে খবরে আমরা বলছিলাম যে কিয়ার স্টারমার যিনি কিনা আসলে তার ক্ষমতার একটি পালাবদলের শঙ্কা রয়েছে এবং সেই জায়গা থেকে তার পদত্যাগের ঘোষণা গতকালই আসতে যাচ্ছিল এমন একটি কথা বলা হচ্ছিল এবং সেই জায়গায় কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং আগামী সেপ্টেম্বরে নতুন নেতা নির্বাচন হবে। অর্থাৎ ব্রেক্সিট পরবর্তী 1 দশকে যুক্তরাজ্যের যে 6 প্রধানমন্ত্রী পালাবদল হলো সে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য পত্রিকার মতো এখানেও আর্জেন্টিনার জয় এবং এমপি পুত্রকে যে মোচলিকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া, এই বিষয়টি নিয়ে কিন্তু এখানেও একটি প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের দৈনিকগুলোতে আমাদের কাছে কি কি শিরোনাম ছিল সেগুলো। তো এ পর্যায়ে আমরা যেমনটি আসলে বলছিলাম যে দৈনিক পত্রিকাগুলোতে যে খবরাখবরগুলো উঠে আসছে এবং আমরাও প্রতিনিয়ত আপনাদের যে খবরাখবরগুলো জানাচ্ছি সেই নিয়ে ছিল আমাদের এই নিয়মিত আয়োজন। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া তামান্না। আলিফ, ধন্যবাদ। আপনি সর্বাধিক পঠিত পত্রপত্রিকার খবরাখবরগুলো জানাচ্ছিলেন। স্টার নিউজের পর্দায় আমরা ওই মোটামুটি একই খবরাখবরগুলো জানাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে 11 দলীয় ঐক্য। গতকাল সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি আইনের শাসনের কারণেই আটক করা হয় এমপি পুত্রকে। সাব্বির আহমেদ বিস্তারিত রিপোর্ট করেছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার আটক করা হয় নারায়ণগঞ্জ 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এ নিয়ে সরাসরি কিছু বলেনি পুলিশ। অনেকেই অভিযোগ উল্লেখ করেছে, স্পেসিফিক আমি কারো নাম বলবো না। আমরা অভিযোগগুলো পেয়েছি, কিন্তু তারা এখনো মামলা করার জন্য আসেনি, কিন্তু অভিযোগ জমা দিয়েছে। আটকের পর ঢাকায় মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়, জানিয়ে খুদে বার্তাও দেয় পুলিশ সদর দপ্তর ও ডিএমপি। তবে রাত 1টা নাগাদ তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের ডিবি তারা নিয়ে আসে এবং গতকাল রাত 1টার দিকে তাকে মুচলেকা দিয়ে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকের পরপরই জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয় সজীবকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সজীবের আটক হওয়া বাকিদের জন্য একটি সতর্ক বার্তা। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে। মানবাধিকার কর্মীরা বলছেন বড় অভিযোগ না থাকলে সরকার দলীয় একজন সংসদ সদস্যের ছেলেকে আটক করত না ডিবি। সাধারণ মানুষ যা বোঝার সেটা বুঝবে এবং এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ যদি ঊর্ধ্বতনরা না নেন তাহলে কিন্তু এইগুলি নেতিবাচক প্রচারণার অংশ হয়ে যাবে। শুধু নেতিবাচক প্রচারণা না, মানুষ বদ্ধমূল ধারণা করবে যে মন্ত্রী এমপির ছেলেরা আইনের ঊর্ধ্বে থাকে। দুর্ভাগ্য কি, প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে তো আমাদের বলার জায়গাটা থাকছে না, না হলে বলতাম স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নেবেন। বিভিন্ন গণমাধ্যম বলছে নারায়ণগঞ্জ এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে এমপি পুত্র সজীবের বিরুদ্ধে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত 9:30 নাগাদ এই ভূমিকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 16 কিলোমিটার। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে মাত্র 16 কিলোমিটার উত্তর পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে। হুট করে এই কম্পনের ফলে ঢাকার বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে 18 জুন রাত 9:29 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত 11 জুন রাত 9:40 4.5 মাত্রার এবং গত 7 জুন রাত 11:37 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই হিসেবে এই নিয়ে জুন মাসেই 3বার ভূমিকম্প অনুভূত হলো। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছি একটু পর। সঙ্গে থাকুন। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। পারিবারিক বিরোধ থেকে শুরু করে চাঁদাবাজি, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে বারবার আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। 21 জুন সকাল 10টা লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবদল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। একদিন আগে চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় একদল যুবককে অস্ত্র নিয়ে মহড়া এবং ফাঁকা গুলি করতে দেখা যায়। এ সময় এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর এক সপ্তাহ আগে রাউজানে মাসুদুল হক চৌধুরী নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, বছরের শুরু থেকেই অবৈধ অস্ত্রের ব্যবহার ছিল আশঙ্কাজনক। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশব্যাপী অস্ত্র আইনে মোট 858টি মামলা হয়েছে, যার মধ্যে জানুয়ারি মাসে সর্বোচ্চ 269টি মামলা রেকর্ড করা হয়। পরিসংখ্যানের সবচেয়ে উদ্বেগজনক চিত্র চট্টগ্রাম বিভাগে। 5 মাসে এই রেঞ্জে রেকর্ড করা হয়েছে 237টি ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে বারবার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। এমন অস্ত্রকাণ্ড তারই প্রমাণ। অস্ত্রের ঝনঝনানি যেমনি বেড়ে উঠছে, আরেকটি বিষয় নতুন করে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মব সন্ত্রাস। কিছু অস্ত্র লুট হয়ে গেছে, সেই লুট হওয়া অস্ত্রও কিন্তু তেমনটি উদ্ধার হয়নি। সে কারণে আমার মনে হয় যে এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। পুলিশ বলছে, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে তারা। থানা থেকে লুট হওয়া অস্ত্রে উদ্ধারেও চালানো হচ্ছে অভিযান। অস্ত্র উদ্ধারের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তাকে আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতে অবৈধ অস্ত্রের উৎস এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটায় 8:03। এই মুহূর্তে যারা অফিসগামী রয়েছেন তারা নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য আমরা জানাতে চাই ট্রাফিকের আপডেট। কোন রাস্তা ব্যবহার করলে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন এবং কোন রাস্তাগুলো অ্যাভয়েড করতে হবে। সেই সাথে দিনের শুরুতে সারা দিনের জন্য কর্মপরিকল্পনা গুছিয়ে নেওয়া সহজ হয় যদি সারা দিনের ওয়েদারের আপডেটটা জানা থাকে। আমাদের সহকর্মী আলিফ রয়েছেন সেই খবরাখবর নিয়ে। তামান্না, আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে আপনি বলছিলেন, ঘড়ির কাঁটায় 8:03, অর্থাৎ এর মধ্যে অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারা হয়তো রাস্তায় বের হয়ে পড়ছেন কিংবা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে দিনের পরিকল্পনা সাজাতে গেলে আসলে আবহাওয়ার খবর এবং কোন রাস্তা এড়িয়ে চললে কিছুটা সময় বাঁচানো যাবে, এই ব্যাপারগুলো যদি জানা থাকে কর্মপরিকল্পনা সাজানো অনেকাংশে সহজ হয়ে যায়। তো আপনাদের সেই কর্মপরিকল্পনাকে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন নিয়ে আজও আমি আছি আপনাদের সঙ্গে। যেমনটি আসলে বলছিলাম, প্রথমে আমরা দেখাতে চাই বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরের আসলে বায়ুমান পরিস্থিতি এই মুহূর্তে কেমন। তো বায়ুমান পরিস্থিতি জানার জন্য আমরা প্রতিদিনের মতো যেমনটি করি, সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir এর সূচক অনুযায়ী আসলে যেমনটি ধারণা করা হয়, যেমনটি আসলে বলা হয়, 0 থেকে 50 পর্যন্ত সূচক যাদের থাকে সেই সমস্ত দেশের আবহাওয়া কিংবা বায়ুমান খুব ভালো অবস্থানে রয়েছে।
50 থেকে 100 পর্যন্ত গেলে সেটা মোটামুটি 100-র উপরে উঠে গেলে 150-র মাঝামাঝি সেটাকে বলা হয় কোনো নির্দিষ্ট গ্রুপ অফ পিপল, অর্থাৎ যেমনটি আসলে বলা হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ কিছু শ্রেণীর মানুষের জন্য সেটি অস্বাস্থ্যকর এবং 150-র উপরে উঠে গেলে আসলে সবার জন্যই বায়ুমান বেশ অস্বাস্থ্যকর। তো সেই জায়গায় শীর্ষস্থানে যারা রয়েছে আসলে ক্লিনলিয়েস্ট সিটিজ তালিকায়, সেখানে প্রথমেই রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, এরপর কিন্তু আসলে 2, 3, 4 টানা 3টি স্থান দখল করে রেখেছে জাপানের 3টি শহর। অর্থাৎ এই সমস্ত দেশের বায়ুমান সূচকের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে খুবই কম রয়েছে বায়ুমান সূচক, অর্থাৎ বায়ুর মান কিন্তু বেশ ভালো। সেই জায়গায় শীর্ষস্থান যারা দখল করে আছে, যেমনটি বলছিলাম, নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড, জাপানের কোব, কোয়েটা, ওসাকা ছাড়াও সুইডেনের স্টকহোম রয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরা রয়েছে। গত কয়েকদিন কিন্তু অস্ট্রেলিয়ার ক্যানবেরা আসলে শীর্ষস্থানগুলো ধরে রেখেছিল, ক্যানবেরা, সিডনি, সেই জায়গা থেকে কিছুটা অবনমন ঘটেছে তাদের, তবে তারপরেও কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে তাদের বায়ুমান, অর্থাৎ বায়ুমান সূচকে সেটি কিন্তু 16, অর্থাৎ বেশ স্বাস্থ্যকর বায়ু। কিরগিজস্তানের বিশকেক রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, অস্ট্রেলিয়ার সিডনি, ইউএসএর ডেট্রয়েট, অর্থাৎ এই দেশগুলো বা এই শহরগুলো কিন্তু বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে রয়েছে। এই পর্যায়ে যদি ঢাকার অবস্থান নিয়ে আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের ঢাকার অবস্থান রয়েছে আসলে বায়ুমান সূচকে দূষিত বায়ুদের তালিকায় 9-এ, অর্থাৎ সবসময় যেটি হয়ে থাকে বেশিরভাগ সময় শীর্ষ 10টি দূষিত দেশের দূষিত শহরের তালিকায় কিন্তু ঢাকার অবস্থান খুঁজে পাওয়া যায়, তারও ব্যতিক্রম আজ হয়নি। তবে আশার বাণী হচ্ছে গতকাল এই ঢাকার অবস্থান কিন্তু ছিল 2-এ, অর্থাৎ সেই 2 থেকে তারা আজ 9-এ উঠে এসেছে, অর্থাৎ কিছুটা ঢাকার বায়ুমান ভালো হয়েছে এবং তার প্রতিফলন কিন্তু বায়ুমান সূচকেও দেখা যাচ্ছে। গতকাল বায়ুমান সূচকে ঢাকার অবস্থান বায়ুমান সূচক ছিল 161, সেটি আজ 110-এ নেমে এসেছে, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু থেকে কিছুটা কম অস্বাস্থ্যকরের তালিকায় তারা উঠে এসেছে। অর্থাৎ এই জায়গায় ঢাকার বায়ুর মান কিন্তু কিছুটা গত দিনের চাইতে ভালো, তবে তারপরেও এটি শঙ্কার জায়গা আসলে এরকম শীর্ষ 10-এ ঢাকার বায়ু থেকে যাওয়াটা। এছাড়া অন্যান্য যে সমস্ত দূষিত শহরগুলো, বায়ুমান সূচকে দূষিত শহর যেগুলো রয়েছে, সেখানে ভারতের দিল্লি রয়েছে, পাকিস্তানের লাহোর, উগান্ডার কাম্পালা রয়েছে, আবার ভারতের আরও একটি শহর কলকাতা রয়েছে এবং ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে। জাকার্তা স্বাভাবিকভাবেই বেশিরভাগ দিন দেখা যায় জাকার্তা কিন্তু দূষিত দেশ বা দূষিত শহরের তালিকায় বেশ উপরের দিকেই থাকে, তার ব্যতিক্রম আজও নয়। এবং এ পর্যায়ে যদি আমরা ঢাকার বায়ুমান সূচক নিয়ে যে কথা বলছিলাম, সেই বায়ুমান সূচকের এলাকা ভিত্তিক যদি বায়ুমান সূচকে আমরা যেতে চাই, যেমনটি আসলে বলছিলাম ঢাকার বায়ুমান সূচক ছিল 110, তবে এই জায়গায় ঢাকার কিছু কিছু এলাকায় কিন্তু বায়ুমান সূচক আসলে বেশ খারাপ। যেমনটি দেখা যাচ্ছে গুলশান 1 কিংবা বাড্ডা, এই জায়গাগুলোতে বায়ুমান সূচক হচ্ছে 168, 153, অর্থাৎ 150-র উপরে। যেমনটি আসলে বলা হয় 150-র উপরে বায়ুমান সূচক চলে গেলে কিন্তু সেখানে অস্বাস্থ্যকর বায়ু, এবং অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে গুলশান, বাড্ডা এই এলাকায় কিন্তু বায়ুমান পরিস্থিতি বেশ খারাপ। একই সঙ্গে এ পাশে যদি বলি পল্টনের এই পাশটাতেও কিন্তু 157, অর্থাৎ 150-র উপরে, এখানেও বায়ুমান খারাপ। তবে সেই জায়গায় কিছুটা স্বস্তি দিচ্ছে আমাদের এই পাশে, অর্থাৎ যেমনটি আসলে দেখছি 98, 63, অর্থাৎ ঢাকার এই পাশটাতে কিছুটা বায়ুমান ভালো। এই পাশটা বলতে বোঝানো হচ্ছে এই হাতিরঝিলের এই দিকটাতে, এবং এই পাশে কিন্তু বেশ কিছু অংশ রয়েছে যেগুলোতে 100-র উপরে বায়ুমান রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু বায়ুমান পরিস্থিতি খুব একটা যে ভালো বলা যাচ্ছে তা কিন্তু নয়। এই পর্যায়ে যদি আমরা দিনের আবহাওয়ার পূর্বাভাসটা জানিয়ে দিতে চাই আপনাদের, সেখানে দেখা যাচ্ছে আজকের দিনের তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছুটা ঠান্ডা বা কিছুটা তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে এ পর্যায়ে কিন্তু বাতাসের আর্দ্রতা আমাদের মানে যারা আসলে বের হচ্ছেন রাস্তায় তাদেরকে বেশ ভালো ভোগাবে। এই জন্যই কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও 33 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে যাচ্ছে। সেই সঙ্গে যেমনটি আসলে বলছিলাম বায়ুর মান কিন্তু বেশ খারাপ দেখাচ্ছে এখানে, অর্থাৎ যারা আসলে শ্বাসকষ্টের রোগী রয়েছেন কিংবা ফুসফুস বা অন্যান্য শ্বাসযন্ত্রের বিভিন্ন সংক্রমণের শঙ্কা যাদের রয়েছে, তাদের কিন্তু এই খারাপ আবহাওয়ার কারণে, খারাপ বায়ুমানের কারণে কিন্তু তাদের মাস্ক পরিধান করা আসলে উচিত সতর্কতা হিসেবে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস নিয়ে যদি কথা বলতে হয়, সারাদিনই কিন্তু আসলে দেখা যাচ্ছে বৃষ্টির তেমন কোনো সংখ্যা বা সম্ভাবনা নেই, তবে দুপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা যানজটের অবস্থা কিংবা সড়কের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই যেতে চাই আমাদের ঢাকার প্রবেশদ্বার, অর্থাৎ গাবতলী আমিনবাজারের এই পাশে যেমনটি হয়ে থাকে বেশ যাত্রী চাপ কিংবা যানবাহনের চাপ থাকে, তবে আজ কিন্তু এখনও সেটি দেখা যাচ্ছে না, অর্থাৎ বেশ যানবাহনের চাপ কিন্তু বেশ কম রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে যারা এই রাস্তাটি ব্যবহার করবেন কিছুটা সুবিধা পাবেন। তবে
সবচেয়ে বেশি যানবাহনের চাপ কিংবা যানজট যে এলাকাটা রয়েছে সেই এলাকাটা প্রতিদিনের মতো এই সকালবেলা যেমনটি হয়ে থাকে হাতিরঝিল হয়ে রামপুরা যাওয়ার যে রাস্তাটি অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে রামপুরা ইউলুপের এই পাশটাতে কিন্তু বেশ যানবাহন এরই মধ্যে দেখা যাচ্ছে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে, অর্থাৎ বেশ ভালো রকমের যানজট এখানে পোহাতে হতে পারে যারা যাত্রী এই রাস্তা ব্যবহার করে চলাফেরা করবেন। তো সেই জায়গায় তাদের প্রতি স্বাভাবিকভাবেই আমাদের যে কথা থাকবে সেটি হলো কিছুটা সময় হাতে নিয়ে বের হলে এই জায়গায় তাদের যানবাহনের এই যে চাপ সেটি মোকাবেলা করে তারা সঠিক সময় আসলে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা যায়। এ পর্যায়ে যদি আমরা এই পাশে ফার্মগেট কিংবা কারওয়ান বাজারের এই পাশটাতে দেখতে চাই, সেখানে কিন্তু এরই মধ্যে বেশ যানবাহনের চাপ রয়েছে, অফিসের সময় চলছে। তো সেই হিসেবে যারা আসলে অফিসগামী যাত্রী রয়েছেন, যারা কিনা এই ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এই এলাকাটা ব্যবহার করে চলাফেরা করবেন, তাদের আসলে যানজট পোহাতে হতে পারে। সেক্ষেত্রে তাদের কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা হবে। এ পর্যায়ে যদি মতিঝিল নিয়ে কথা বলতে চাই, মতিঝিলের এই পাশটাতে যেমনটি হয়ে থাকে অফিস পাড়া, সেখানে বেশ যানবাহনের চাপ থাকে, তবে আজ কিন্তু তুলনামূলক সেই যানবাহনের চাপ এখনও হয়নি, কিছুটা কম রয়েছে। এবং যারা এই সড়কগুলো ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি নিয়ামক হিসেবে কাজ করবে আসলে মেট্রো রেল, অর্থাৎ মেট্রো রেল ব্যবহার করে চলাফেরা করলে সেই ক্ষেত্রে অনেকাংশেই তাদের সময় বাঁচানো সম্ভব হবে। এ পর্যায়ে যেমনটি আসলে আমরা বলছিলাম যে বিভিন্ন এলাকায় কিন্তু যানবাহনের চাপ এরই মধ্যে বাড়তে শুরু করেছে, যানজট বাড়তে শুরু করেছে। সেই ক্ষেত্রে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে আপনাদের সুবিধা হবে। তবে সব কিছুর ঊর্ধ্বে যেটি মনে রাখতে হবে, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন, এমনটি আশা থাকছে আপনাদের প্রতি। এ পর্যায়ে আমরা আবার ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া তামান্না। আলিফ, আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ খবরাখবর আপনি জানাচ্ছিলেন। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় 3 দিনেও এখনও ধরা পড়েনি অস্ত্রধারী, শনাক্তও করা যায়নি এমন বেপরোয়া অপরাধীকে। চাঞ্চল্যকর এমন ঘটনায় চরম আতঙ্কে স্থানীয়রা, ভয়ে মুখ খুলতে নারাজ গুলির শিকার প্রতিষ্ঠানের কেউ। পুলিশের ভাষ্য, তদন্ত চলছে। মোহাম্মদ জালালের ক্যামেরায় রুকনুদ্দিনের রিপোর্ট। ভর দুপুর, ব্যস্ত রাস্তা, সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎ আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে এক যুবক। নগরের চাঁদগাঁও বিসিক শিল্প এলাকার এই সিসিটিভি ফুটেজটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রকাশ্য দিবালোকে এমন অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় নেমে আসে চরম আতঙ্ক। ওই দিন অস্ত্রধারী ব্যক্তি ইউনেস্কো গ্রুপের গেট লক্ষ্য করে গুলি করে। প্রতিষ্ঠানটির কাছে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছে এমন অভিযোগ উঠলেও ভয়ে সে বিষয়ে মুখ খুলতেও নারাজ তারা। অস্ত্রের এমন প্রকাশ্য মহড়ায় আশপাশের মানুষজন সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও চলছে আতঙ্কজনক পরিস্থিতি। তবে প্রকাশ্যে মুখ খুলতেও যেন ভয় তাদের। গুলির শব্দ শুনছি, আমি প্রথমে হচ্ছে হয়তো কোনো একটা টায়ারের শব্দ এরকম দেখছি, পরে একের পর এক দুইবার শুনছি, যখন তাকাইছি তৎক্ষণে দেখতে যে কয়েকজন মিলে চিনচিন করে চলে যেতেছে। এত বড় একটা বিপদ সামনে রেখে আমরা কি দোকান করতে পারবো? কখনো পারবো না। তো নিজের এখন ব্যবসা হচ্ছে, তখন নিজের যান বাঁচানোটা অনেক খরচ। ঘটনার 3 দিনেও এখনও অপরাধীকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেখা মিলছে না জনমনের স্বস্তি ফেরানোর কোনো তৎপরতাও, যদিও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। তদন্ত চলমান আছে, আমরা অনুসন্ধান করছি। গার্মেন্টস এর মালিক পক্ষ এখনো এটা মামলা রুজু করেননি। আমাদের কাছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য এসেছে, আমরা সংগ্রহ করেছি, আমরা যাচাই বাছাই করছি। আমরা আসলে এটা একটা পিন পয়েন্ট অপারেশন করব যাতে মিস না হয়। স্থানীয়দের অভিযোগ, যথাযথ আইনি ব্যবস্থা না নেয়ায় এই এলাকায় দিন দিন দুর্ধর্ষ হয়ে উঠছে অপরাধীরা, বিপন্ন করে তুলছে জনজীবন। এই অবস্থা থেকে মুক্তি চেয়েছেন তারা। রুকনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। বৃষ্টিতে জলাবদ্ধতা নগরী, খোলা ড্রেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সম্প্রতি কুমিল্লায় প্রাণ গেছে এক শিশুর, এতে আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মধ্যে। বেহাল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। আব্দুল্লাল মারুফের প্রতিবেদন। নানাবাড়ি থেকে মায়ের হাত ধরে জলাবদ্ধ সড়ক দিয়ে বাড়ি ফিরছিল ছোট্ট স্মৃতি। হঠাৎ খোলা ড্রেনে পড়ে যায় শিশুটি, এরপর উদ্ধার হয় মরদেহ। কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় রোববার মর্মান্তিকই প্রাণহানির পর শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমার পিছনে যেটা আছে এটাই দেখেন, এখানে পানি হলে অর্থাৎ বৃষ্টি হলে এখানে প্রতিনিয়ত মানুষ পড়ে যায়। সিটি কর্পোরেশনের ময়লা তোলার জন্য স্ল্যাবগুলা তুলছে,
তোলার পরে তারা সাথে সাথে না লাগাইয়া অলরেডি 15 মাসখানিকের মতন এটা খোলে। বৃষ্টি হলেই নগরীর রেসকোর্স, জাউতলা, স্টেডিয়াম মার্কেট, কান্দিরপাড় সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রধান সড়ক, অলিগলি থেকে বাসাবাড়িতে ঢুকে যায় পানি, ব্যাহত হয় যান চলাচল। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেন নির্মাণ, সেই সাথে তদারকির অভাবেই এমন পরিস্থিতি। গ্যাসের পাইপের মাঝখান দিয়ে মাথা ঢুকেছিল, তারপর আলগি দিয়ে বার করছে আর কি। আজকে যদি ড্রেনটা যদি পরিষ্কার ভালো মতো থাকতো, হয়তো মেয়ের মৃত্যুটা হইতো না। শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সেই সাথে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। তাদেরকে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি, সহবর্তনা জানাচ্ছি, এবং এই ব্যাপারে আমাদের প্রশাসক মহোদয় ইতিমধ্যে ওদের সাথে কথা বলেছেন এবং যারা গার্ডিয়ান আছে তাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং একটা আর্থিক অনুদানেরও উনি ঘোষণা করেছেন। ড্রেন পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সচেতন হওয়ার তাগিদ নির্বাহী প্রকৌশলীর। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা। বরগুনার তালতলিতে পায়রা নদীতে ভাঙনে বিলীন হচ্ছে স্থাপনা। ঝুঁকিতে শুভ সন্ধ্যা সৈকত সহ দর্শনীয় স্থান। আতঙ্কে নদী পাড়ের মানুষ। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রশাসনের। খরস্রোতা পায়রা নদী প্রতিদিনই যেন একটু একটু করে গিলে খাচ্ছে তালতলির নিশানবাড়ি ইউনিয়নকে। বিলীন হচ্ছে নানা স্থাপনা। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। বাড়ছে আতঙ্ক। কয়েক যুগ ধরে এই এলাকার প্রায় 4-5 কিলোমিটার জমি নদীর ভিতরে চলে গেছে। পানি যখন বেরিবা সুইটে যখন লবণ পানি যায়, তখন আমাদের হাঁস, মুরগি, গরু, বাছুর, কৃষি সব দিক দিয়ে আমাদের সমস্যা হয়। ঝুঁকিতে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, নিদ্রা সৈকত ও ট্যাংরাগিরি ইকো পার্ক। কমছে দর্শনার্থীর সংখ্যা। সরকারের কাছে যেন স্থায়ী ব্লক হয়, ব্লকের মাধ্যমে যখন ভেরিফাইটা করলে টিকতে পারে, মানে এই যে টিকবে 100%, নাইলে কোনো কায়দায় টিকবে না। স্থানীয় প্রশাসন বলছে ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরুর আশা পানি উন্নয়ন বোর্ডের। তেঁতুলবেড়িয়া নামক যে স্থানটি আছে নিশানবেড়িয়া ইউনিয়নের, সেখানে 100 মিটারের মধ্যে আমাদের কিন্তু রিং বাঁধের কাজ অলরেডি চলমান। গত শনিবার থেকেই কাজ শুরু হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। এখানে একটা প্রপার ডিপিপি প্রণয়নের মাধ্যমে এটা ব্লক স্থাপন করে এখানে একটা স্থায়ী প্রোটেকশন বাঁধ করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রি ডিপিপি দাখিল করেছি, যেটা আমাদের মন্ত্রণালয় হয়ে আমাদের যে পরিকল্পনা কমিশন হয়ে ইআরডিতে আছে বৈদেশিক অর্থায়নের জন্য। এটা বৈদেশিক অর্থায়নটা নিশ্চিত হলেই আসলে এই প্রকল্পটা বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাবে। তালতলিতে প্রায় 26.5 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 3.5 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ঘাসের পচন এবং জলমগ্নতায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। এদিকে পানি বাড়ছে সুরমাসহ বেশ কিছু নদ নদীতে। এতে সিলেট, সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলের পরিস্থিতি অবনতির আশঙ্কা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় নতুন করে পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিচ্ছে। তবে নতুন করে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল না থাকায় উত্তরের 4 জেলার নদ নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানতে আমরা কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছি। আমাদের সহকর্মী রয়েছেন এবং সুনামগঞ্জ থেকেও যুক্ত হব আমাদের সহকর্মী মাহবুবের সঙ্গে। শুরুতেই কুড়িগ্রামে একটু যেতে চাই। আলমগীর রয়েছেন সেখানে। আলমগীর, সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কেমন? নতুন করে কোনো বৃষ্টি বা উজানের ঢলের শঙ্কা রয়েছে কিনা? দেখি যে কুড়িগ্রামের যে প্রধান নদ নদীগুলো রয়েছে তার মধ্যে ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আসার ব্যাপার হলো গতকাল সন্ধ্যা 6টা থেকে এখন সকাল 6টা পর্যন্ত যে তথ্য পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা পেয়েছি সে অনুযায়ী তিস্তাতে কিন্তু পানি কমেছে 7 সেন্টিমিটার এবং দুধকুমুরে পানি কমেছে 2 সেন্টিমিটার। তবে ধরলা নদীর যে প্রধান দুটি পয়েন্ট রয়েছে সেখানে উভয় পয়েন্টই কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে পানি বৃদ্ধি পেয়েছে ধরলার যে তালুক শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে, আর সেখানে প্রায় 40 সেন্টিমিটার থেকে আজ পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ধরলার যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 27 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্রের ছিল
বেলমারি যে পয়েন্ট রয়েছে সেখানে 14 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে নদীগুলো রয়েছে, জানিয়ে রেখে কুড়িগ্রামে মোট 16টি নদ নদী রয়েছে, সবগুলোতেই কিছু কিছু পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর এই পানি বাড়ার ফলে কিন্তু বিপক্ষে পড়েছে নিম্নাঞ্চলের মানুষজন। পানি উন্নয়ন বোর্ড যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টায় মৃদু বন্যার একটা সম্ভাবনা তারা দেখছেন। পানি এভাবে বাড়তে থাকলে নিম্নাঞ্চলে থাকা ফসলগুলো, বিশেষ করে 460টি যে চর রয়েছে কুড়িগ্রামে, সেখানকার নিম্নাঞ্চলে থাকা প্রধান প্রধান যে ফসলগুলো রয়েছে ঠিক এই সময়ের, সেই ফসলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোনো কোনো জায়গায় তলিয়ে যাবারও খবরও কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও নদীর পার্শ্ববর্তী যে বাঁধ রয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশার ব্যাপার হলো গতকাল থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিভিন্ন বাঁধ সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও নদীর পার কিন্তু ক্রমাগত ভেঙেই চলেছে, সেটা কিন্তু আরও আগ থেকেই যে ভাঙন সেটি কিন্তু চলছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীর পানির সর্বশেষ। জুবায়ের, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কুড়িগ্রাম থেকে জানছিলাম। এই মুহূর্তে একটু সুনামগঞ্জের খবরাখবর জানতে চাই। সুনামগঞ্জে নতুন করে কোনো শঙ্কা রয়েছে কিনা এবং ফসলের মাঠের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ তামান্না, আপনাকে যদি বলি যে দেখুন, সুনামগঞ্জে কালকে কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে সুনামগঞ্জে গতকালকে বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সেখান থেকে পানি মূলত কমতে শুরু করেছে। এবং আজকে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ সকাল 6টার যে আপডেট দিয়েছে সেখানে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গেল 18 ঘন্টায় 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তো এবছর মৌসুমী বিপদসীমা হচ্ছে 7.80 মিটার, কিন্তু বর্তমানে পানির লেভেল রয়েছে 7.10 মিটার, যার ফলে বলা চলে যে এখন 70 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার। তবে এটি যতটা না আশার বাণী, তবে আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকেই কিন্তু গেল রাত থেকেই মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, শেষ রাতে এসে ভারী বর্ষণ হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের কাছে এখন পর্যন্ত তথ্য আসেনি, তবে তারা বলছেন যে আজকেও ভারী বৃষ্টিপাত হওয়ার একটি শঙ্কা রয়েছে। যদি সেই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পানির যে স্রোত আমরা দেখতে পাচ্ছি, প্রবল স্রোত, এই স্রোত থেকে ধারণা করা যাচ্ছে যে সুরমা নদীর পানি হয়তো বৃদ্ধি পাবে। একই সাথে সুনামগঞ্জের অন্যান্য বৌলাই, রক্তি, জাদুকাটা সহ অন্যান্য নদীতেও পানি বৃদ্ধি পেতে পারে। তবে এখন পর্যন্ত পানি হ্রাস পাচ্ছে এবং সকাল 6টা পর্যন্ত গেল 18 ঘন্টায় 5 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। তো যদি বলি যে আসলে সুনামগঞ্জে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে বন্যা হওয়ার মতো পরিস্থিতি না, তবে আবহাওয়ার যে পূর্বাভাস আছে আগামী 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সংখ্যার কথা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। তবে 2 তারিখ পর্যন্ত যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, একই সাথে ভারী বর্ষণ অব্যাহত থাকে, তাহলে এখনের যে পানিগুলো আছে সেগুলো হাওরে প্রবেশ করছে। হাওর যখন ভরপুর হয়ে যাবে, ভারী বর্ষণ হলেই সুনামগঞ্জের নিম্নাঞ্চলে প্লাবিত হতে পারে। তামান্না, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। আমির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন। বরফ কারখানার পাশাপাশি ধস নেমেছে শিল্প উৎপাদনে, বিপর্যস্ত জনজীবনও। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় কম মিলছে বিদ্যুৎ। মানিক মিয়া বরফ কারখানার একজন শ্রমিক। কাজের চাপ অনেক, তবে সময় মতো সরবরাহ দিতে পারছেন না, কারণ তীব্র লোডশেডিং। একই চিত্র দক্ষিণাঞ্চলের অন্য বরফ কারখানাতে। মাছ সংরক্ষণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বেশিরভাগই বন্ধ থাকে, কারেন্ট আইলে একটু চালাই, তাই হয়তো মাছ আনাজ নাই আগের মতন, এখন আর সেরকম চাহিদাও নাই। তাই যে বেচা কিনা হয় এতে আমাকেও পুষায় না, আবার পুষায় যেটু বিদ্যুৎ একটু হালকা কম পাই, আগের মতো পাই না। উৎপাদনে ধস নেমেছে বিছিক শিল্প এলাকা সহ ভারী ও ক্ষুদ্র শিল্পে। বিপাকে ব্যবসায়ীরা। দেখা চলতেছে, কাজ বন্ধ হয়ে যায়, 1 ঘন্টা থাকে না লোডশেডিং, তারপর সন্ধ্যা চলে যায়, মাগরিবের সময় পর চলে যায়। এই জন্য স্টাফ লই অনেক ভোগান্তি থাকি, কাজ আগে না। না তো অতিষ্ঠ ভাই, গরমে কাজ করে তো শান্তি ঘুমাইতেও পারি না একটু। আমরা দিন মজুর কাম করি, কালকে রাতে 2 ঘন্টায় কারেন্ট ছিল না। একদিকে ভ্যাপসা গরম, তারপরও তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবনও। ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে দিনরাত সমান তালে চলছে লোডশেডিং।
মেলা যায় কারেন্ট থাকে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ায় 3 ফিট 4 ফিট। ইউনিটের দামও বাড়াইছে, এখন মনে করেন একটা দেখা গেছে সকাল টাইমে নেয়, দুপুর টাইমে নেয়, রাত্র যেই মনে করেন গভীরেই যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা কারেন্ট নিয়ে তারা কারেন্ট আর দেয় না। গরমের ঠেলায় তো টেকতে পারিনি, কারণ কি করুম, ওদিকে ইউনিট হ্যাঁ বাড়াইছে, হ্যাঁ যদি কারেন্ট না থাকে তো হ্যাঁ কেমন হয়। উপকেন্দ্রের দেয়া তথ্য মতে বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন 590 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও মিলছে কম, তাই নিরবচ্ছিন্ন সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে আমাদের চাহিদা একটু বেড়ে গেছে, চাহিদা অনুযায়ী আমরা আসলে লোড পাচ্ছি না। আমাদের ধরেন আমাদের 100 মেগাওয়াট এখানে চাহিদার বিপরীতে আমরা 60 থেকে 65 মেগাওয়াট এখানে বিদ্যুৎ পাচ্ছি। এই কারণেই লোডশেডিংটা এখানে বেড়ে গেছে। আশা করি হয়তো অল্প কিছু দিনের মধ্যে হয়তো এটা সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমানে গ্রীষ্ম মৌসুম হওয়ায় তাপ অত্যাধিক, এছাড়া বিভিন্ন প্রকার লোড যেমন এসি এবং অন্যান্য হেভি লোড ইউজ করা হচ্ছে, যার কারণে চাহিদাটা একটু বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। সব মিলিয়ে নেতিবাচক প্রভাব পড়ছে জীবনযাত্রায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গেল রাতে মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, টোল পরিশোধের আগে মাওয়ামুখী ইলিশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকে ধাক্কা দেয়, পরে টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন বাসে থাকা এক যাত্রী। পরে বাসটি জব্দ করে হাসারা হাইওয়ে থানাতে নেওয়া হয়, তবে বাস চালককে আটক করতে পারেনি পুলিশ। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ। কাঁচামালের তীব্র সংকটে ধুঁকছে দক্ষিণাঞ্চলের অন্যতম রপ্তানিমুখী খাত খুলনার চিংড়ি শিল্প। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান। তবে এই সংকট কাটাতে আশার আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতি বা উচ্চ উৎপাদনশীল পোনা চাষ। খুলনার চিংড়ি শিল্পকে আবারও ঘুরে দাঁড়াতে এগিয়ে এসেছেন দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীরা। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ক্লাস্টার পদ্ধতি, অর্থাৎ একই এলাকার একটি বড় অংশের মৎস্যজীবীদের একসঙ্গে কিছু নিয়ম মেনে চাষ করা পদ্ধতিতে চিংড়ির উৎপাদন বেড়েছে কয়েক গুণ। গভীরতা কম থাকার কারণে আমরা শতকে 100-র উপরে পোনা দিতে পারতাম না, 80 থেকে 100, আর এখন আমরা শতকে কমপক্ষে 200 পোনা দিতে পারি। প্রথম বছরে 2 থেকে 3 ডবল হয়ে গেছে, যেখানে 2 থেকে 3 কেজি, তো সেখানে 5 থেকে 6 কেজি, কারো 7-8 কেজি উৎপাদন হচ্ছে। জেলা মৎস্য অফিস বলছে, পরীক্ষামূলক ক্লাস্টার পদ্ধতি সফল হয়েছে। এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে রপ্তানি বেড়ে সুদিন ফিরবে। আমরা চাচ্ছি এটা অন্য চাষিদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা অ্যাওয়ারনেসের মাধ্যমেও হচ্ছে, এবং আমরা অন্য অন্য জায়গার চাষিদেরকেও কিন্তু এই ক্লাস্টার ফার্মে যেখানে 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়েছে এই খামারগুলো কিন্তু আমরা চাষিদেরকে ভিজিট করাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি। এদিকে উৎপাদন বাড়াতে নতুন এই পদ্ধতির পাশাপাশি উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই বলেও মনে করেন রপ্তানিকারকরা। স্বল্প জায়গায় কম খরচ এবং ঝুঁকি কম, এই ধরনের চিংড়ি চাষ হচ্ছে পৃথিবীতে এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে ভানামি। সেখানে আমাদের এখানে গভর্নমেন্টে যারা পলিসিতে আছে এবং এর পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য দেশের কেউ কাজ করছে কিনা আমরা জানি না, তারা কোনো মতেই এই ভানামি চিংড়িকে উৎসাহিত করছে না। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা জোরদার করা গেলে খুলনার চিংড়ি শিল্প আবারও হারানো গৌরব ফিরে পাবে বলে আশা ব্যবসায়ীদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ।
জাটকা সংরক্ষণে আইন বাস্তবায়ন, অভয়াশ্রম ব্যবস্থাপনা জোরদার এবং জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সমাপনী কর্মশালায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অভয়াশ্রম ব্যবস্থাপনা আরও শক্তিশালীকরণ এবং জেলেদের বিকল্প জীবিকার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশে ইলিশের উৎপাদন বাড়ানো হবে। মৎস্যজীবী যারা আছে তারা যেন মাছ আহরণে না নামলে তার পেটের সমস্যা হবে না, তার স্টমাকের সমস্যা হবে না, এটার সিকিউরিটি রাখার জন্য আমরা আরো নতুন প্রকল্পে হাত দিচ্ছি। কারণ সরকার চায় আগামী দিনে ইলিশকে শুধু লোকাল চাহিদার লোকাল চাহিদা অনেক বড় চাহিদা, লোকাল চাহিদার পাশাপাশি এটাতে রপ্তানিতে নিয়ে যাওয়ার জন্য। আমার টুনা সালমন যদি ক্যানিং হতে পারে, ইলিশ কেন ক্যানিং হবে না? আজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আর সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে কোনো নাশকতা বা সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য 11 দলীয় জোট রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল। মিছিল আসলে 11 দলীয় জোট করছে, সেই মিছিলে তারা কি কি স্লোগান দিচ্ছে, কি কি জানান দিচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমনটা জোরদার করা হচ্ছে সে বিষয়ে জানাবেন। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, তো 11 দলীয় জোট যারা আছেন তারা কিন্তু ধানমন্ডির 32 থেকে ফ্যাসিবাদ বিরোধী মিছিল বের করে, সেই মিছিলটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, তারা ফ্যাসিস্ট কর্তৃক আসলে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল, এবং তারা এই বিক্ষোভ মিছিলটিকে বলছেন বিক্ষোভ মিছিল। অর্থাৎ তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছিলাম, এখানকার নেতা কর্মী যারা আছেন তারা বলছিলেন যেহেতু একটি গণভোটের মাধ্যমে দীর্ঘদিন কায়েম করা আওয়ামী লীগের ছিলেন যে পতন হওয়ার পর এখন যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা মাঠে নামার চেষ্টা করছে, এবং তাদের আসলে একটি ঠিকানা যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে ধানমন্ডি 32। সেই 32 থেকেই আসলে জামাতের এই 11 দলীয় জোট আসলে মূলত এটা জামাতের পক্ষ থেকে, জামাতের ঢাকা মহানগরী ধানমন্ডি জোনের যে থানা রয়েছে সেখান থেকে তারা এই মিছিলটি বের করেছে, এবং তারা ধানমন্ডি 32-এর বাড়ির সামনে থেকে এই মিছিলটি আসলে স্লোগান দিতে দিতে তারা সামনের যে প্রধান সড়কটি আছে সেটি তারা ছাড়া একটু যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ বর্তমানে সরকারের পক্ষ থেকে আগেই সশস্ত্র বাহিনী শাখার পক্ষ থেকে তা চিঠি পাঠানো, আমরা জানি যে সেনাবাহিনীর কাছেও চিঠি পাঠানো হয়েছিল দেশে যাতে সার্বিক নিরাপত্তা। আওয়ামী লীগের রয়েছে সেহেতু তারা নেতা অথবা যে কোনো ধরনের দেশে এখন সংগঠিত হতে পারে বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন জন্য বাংলাদেশের বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীও কথা যদি বলতে চাই, এই যে 11 দলীয় জোট বলি, বাংলাদেশ জামাতে ইসলাম বলি, তারও একটি মিছিল বের করেছে আমরা দেখতে পাচ্ছি। সেই মিছিলটি হচ্ছে ধানমন্ডি 32 প্রধান যে সড়ক প্রদক্ষিণ করছে, ধানমন্ডি 32-এর দিকে যে বাড়ি সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। তো নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাজমুল হাসান। ধানমন্ডির 32 নম্বরে যে 11 দলীয় জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই মিছিলে যুক্ত থেকে খবরাখবর জানাচ্ছিলেন। এদিকে দ্রুত পরিচালনা পর্ষদ গঠন সহ 7 দফা দাবি আদায়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সোমবার দুপুরে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। বলেন, ব্যাংক লুটেরা হিসেবে অভিযোগ আছে কিংবা তাদের সহযোগী এমন কাউকে নতুন পর্ষদে যুক্ত করা যাবে না। দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রেখেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সোমবার বেলা 11টায় মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় বক্তারা দাবি জানান, সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। ইসলামী ব্যাংকের সামনে
আর কোনোদিন পা রাখার চেষ্টা করবেন না। পরে বাংলাদেশ ব্যাংকের দিকে পদযাত্রা করেন তারা। অবস্থান নেন কেন্দ্রীয় ব্যাংকের সামনে মতিঝিল শাপলা চত্বরে। ইসলামী ব্যাংক যদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় তাহলে এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আর এই দেশের অর্থনীতি যদি দুর্দশার মধ্যে পতিত হয়, ব্যর্থতা হওয়ার দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের কাজ চলমান রয়েছে। পর্ষদের সৎ ও দক্ষ ব্যক্তিরা অগ্রাধিকার পাবে বলে আশ্বস্ত করা হয়। আমরা আশা করছি দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ, সৎ এবং যোগ্য ব্যক্তির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্ষদ ইসলামী ব্যাংকের জন্য দেখতে পাবো। ইসলামী ব্যাংকে অস্থিরতা অব্যাহত থাকলে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কার কথা তুলে ধরে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। একটু পর সঙ্গে থাকুন। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ সোমবার এই কথা জানিয়েছেন। 60 দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার পর এই ঘোষণা এলো। গতকাল সুইজারল্যান্ডের বার্গেন স্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী এটি নিশ্চিত করেন। এর মাধ্যমে ইরান আগামী 21শে আগস্ট রাত 12টা 1 মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি এবং সরবরাহ করতে পারবে। ইরানের তেল রপ্তানি ক্ষমতার উপর বছরের পর বছর ধরে চলা কঠোর বিধিনিষেধের পর এটি দেশটির অর্থনীতির জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 1 ফিলিস্তিনি নিহত ও 3 জন আহত হয়েছেন। দুটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার ইসরায়েল। সোমবার গাজা সিটিতে ওই গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। জনাকীর্ণ একটি সড়কে এই হামলা চালানো হয়। এ নিয়ে গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েল 1010 জন ফিলিস্তিনিকে হত্যা করল। অধিকাংশ ক্ষেত্রে এসব হত্যাকাণ্ডের পর নিহতদের হামাস যোদ্ধা বলে দাবি করে আসছে ইসরায়েল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দখলদার বাহিনীর এসব দাবির কোনো ভিত্তি মেলে না। হিজবুল্লাহর হামলার আতঙ্কে এখন অনেকটাই ফাঁকা ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদ। এখানকার বাসিন্দাদের নিরাপত্তার অজুহাতেই লেবাননের কথিত বাফার জোনের দখল ধরে রেখেছে ইসরায়েল। লেবাননের দখলদারিত্বের প্রশ্নে নেতানিয়াহুর ভাষাতেই কথা বলছেন এখানকার ইহুদি বাসিন্দারা। সবাই যে শান্তির কথা বলছে সে সম্পর্কে আমি কি বলবো জানি না। আমরা তা অনুভব করছি না। এটা হিজবুল্লাহর কারণে কিনা নাকি আমাদের কারণে আমি জানি না। তবে আমরা এই এলাকায় সেই শান্তি অনুভব করছি না। এখানে সবকিছু ফাঁকা, কেউ নেই। অনেক ধরনের সেবা আমরা এখানে পাই না। ধরুন গতকাল যদি আমাকে কোনো চিকিৎসার পরীক্ষা করাতে হতো তাহলে আমাকে হাইফাই যেতে হতো, কারণ এখানে আমরা সেই সেবা পাই না। আমেরিকানরা এবং বিশ্বের অন্যরা এখানে কিভাবে বাঁচতে হয় তা জানে না। তারা আমাদের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় এবং বলে দিতে চায় আমরা কি করব, কিন্তু তারা এই অঞ্চলে থাকে না, তাই তারা সত্যি পরিস্থিতি বোঝে না। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন বিদ্রোহীরা। বরখাস্ত করা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের নতুন চেয়ারম্যান করা হয়েছে সাবেক মন্ত্রী অরূপ রায়কে। সহসভাপতি হয়েছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং রথিন ঘোষ। কোষাধ্যক্ষ করা হয়েছে আখতারুজ্জামানকে। এর আগে রাজ্যের বাজেট অধিবেশন শেষে স্থানীয় একটি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহী বিধায়করা। এতে যোগ দেন কলকাতা সহ বিভিন্ন জেলার প্রাক্তন কাউন্সিলররা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের মধ্য দিয়ে গেল 1 দশকে 7ম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। এবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি যিনি আলোচনায় তিনি সদ্য একটি উপনির্বাচনে জয়ী লেবার নেতা অ্যান্ডি বার্নহাম। আলোচনায় আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিং সহ আরও কয়েকজন। এমন এক সময়ে ব্রিটেনে এই নেতৃত্বের পরিবর্তন, যখন অর্থনৈতিক সংকট ও জন অসন্তোষে চাপে রয়েছে দেশটির অর্থনীতি।
নিজ দলের বিদ্রোহের মুখে কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন নেতৃত্বের লড়াই, আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নাম অ্যান্ডি বার্নহ্যাম। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দীর্ঘদিন ধরে জনপ্রিয় বার্নহ্যাম সম্প্রতি উপনির্বাচনে জয় পেয়ে আবারও পার্লামেন্টে ফিরেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পরাজিত করেছেন নাইজেল ফারাজের রিফর্ম ইউকের প্রার্থীকে। এই জয়ই তাকে লেবার পার্টির ভেতরে সবচেয়ে শক্তিশালী উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। This result will bring about a country that works fairly for everywhere and for everybody. দলের অনেক এমপির বিশ্বাস যোগাযোগ দক্ষতা ও জনসংযোগের কারণে বার্নহ্যাম লেবারের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে পারেন। তবে দৌড়ে একেবারে একা নন বার্নহ্যাম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি দাবি করেছেন নেতৃত্ব নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন তার রয়েছে। যদিও দলীয় সূত্র বলছে শেষ পর্যন্ত বার্নহ্যামের সঙ্গে সমঝোতায় পৌঁছে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পথও বেছে নিতে পারেন স্ট্রিটিং। সেক্ষেত্রে নেতৃত্বের লড়াই অনেকটাই একপেশে হয়ে যেতে পারে। কিন্তু নেতৃত্বের প্রশ্নের চেয়েও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। উচ্চ ঋণ, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবার মান নিয়ে ব্যাপক অসন্তোষ, সবকিছুর মুখোমুখি হতে হবে নতুন নেতাকে। বিশ্লেষকদের মতে বার্নহ্যাম পরিবর্তনের কথা বললেও অর্থনীতি, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নিয়ে এখনও বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি। ফলে নেতৃত্ব পরিবর্তন হলেও নীতিগত পরিবর্তন কতটা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার দলীয় প্রক্রিয়ায় নতুন নেতা নির্বাচিত হলে ব্রিটিশ ভোটাররা সরাসরি তাকে নির্বাচিত করার সুযোগ পাবেন না। এতে নতুন প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক বৈধতা নিয়েও বিতর্ক তৈরি হতে পারে বলে মত অনেক বিশ্লেষকের। ব্রেক্সিটের পর এক দশকে এরই মধ্যে 6 জন প্রধানমন্ত্রী দেখেছে যুক্তরাজ্য। অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব পেলে তিনি হবেন 7ম প্রধানমন্ত্রী। ফলে নেতৃত্বের এই পরিবর্তন শুধু একজন নেতার বিদায় নয়, বরং ব্রিটিশ রাজনীতির দীর্ঘস্থায়ী অস্থিরতার আরেকটি অধ্যায় বলেও মনে করছেন অনেকে। ইফাতিরা, স্টার নিউজ। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিনোদন অঙ্গনের খবর। চীনে অনুষ্ঠিত 28তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র সাঁকোটা দুলছে। আর এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেটোগ্রাফারের পুরস্কার জিতেছেন সামিউল করিম সপ্তক। আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্যের পালক যুক্ত হল বাংলাদেশের চলচ্চিত্রে। চীনে অনুষ্ঠিত 28তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র সাঁকোটা দুলছে, যার আন্তর্জাতিক নাম দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট। উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের জন্য সেরা সিনেমাটোগ্রাফার পুরস্কার জিতেছেন সামিউল করিম সপ্তক। 20 জুন সমাপনী অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন পরিচালক ইশতিয়াক আহমদ জিহাদ এবং প্রযোজক মনোজ প্রামাণিক। এবারের আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে হার ফার্স্টেস্ট। একই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মা ফুফু। অন্যদিকে থাইল্যান্ডের 9 টেম্পলস টু হ্যাভেন চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সাম্পোর্ট চিড গার্সন পুংসে। সাঁকোটা দুলছে নির্মাতা ইশতিয়াক আহমদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই সঙ্গে এটি প্রযোজক মনোজ প্রামাণিকেরও প্রথম ফিচার ফিল্ম। গ্রামীণ বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে 3 নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও নানা সামাজিক নিপীড়নের বিরুদ্ধে তাদের মুক্তির আকাঙ্ক্ষা গল্পের কেন্দ্রবিন্দু। বিশেষ করে এক অন্ধ তরুণীর স্বপ্ন পূরণের সংগ্রাম এবং একটি রহস্যময় হাতির সঙ্গে তার সাক্ষাৎ চলচ্চিত্রটির বয়ানে ভিন্ন মাত্রা যোগ করেছে। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিয়া তামান্না, আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি সাদিক হাসান ইমন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।